where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি অশোক মণ্ডল, মালদা মডেল মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমি এই অনলাইন ক্লাস চালু করার জন্য মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায় পড়াবো। দ্বিতীয় অধ্যায়ের আজকে যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে সামাজিক চুক্তির ক্ষেত্রে হবস, লক, রুসোর মধ্যে পার্থক্য। আর একটি বিষয় পড়াবো, সেটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিবর্তন মতবাদ বা ঐতিহাসিক মতবাদ। আমরা এই দুটো বিষয় নিয়ে জানব। আমরা বিগত ক্লাসে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে যে সামাজিক চুক্তি মতবাদ, সামাজিক চুক্তি মতবাদের যে তিনজন দার্শনিক হবস, লক, রুসো, তাদের দৃষ্টিভঙ্গিগুলো, চুক্তির ধরন, চুক্তির প্রকৃতি নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি। আমরা শুধু আজকে দেখব যে রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে সামাজিক চুক্তির ক্ষেত্রে হবস, লক, রুসোর মধ্যে পার্থক্য। হবস, লক, রুসোর মধ্যে পার্থক্য। সামাজিক চুক্তির ক্ষেত্রে হবস, লক এবং রুসোর মধ্যে পার্থক্য। দ্বিতীয়টি পড়াবো আজকে, এই রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে বিবর্তন মতবাদ পড়াবো। এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা জানবো, দেখব বিষয়টা। তো রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে যে সামাজিক চুক্তি মতবাদের যে তিনজন দার্শনিক সপ্তদশ এবং অষ্টাদশ শতকে যে রাজনৈতিক চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তারা প্রত্যেকে বলেছেন যে চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রত্যেকে একমত। কিন্তু চুক্তির যে স্বরূপ, যে প্রকৃতি, তার বিস্তারিত আমরা জেনেছি। হবস, লক, রুসো
সামাজিক চুক্তির ক্ষেত্রে কি বলেছেন আমরা বিগত ক্লাসে জেনেছি। আজকে আমরা যেটা জানবো সেটা কি, যে সামাজিক চুক্তির ক্ষেত্রে হবস, লক, রুসো কী পার্থক্য করেছেন। তাহলে আগে আমাদের জেনে নিতে হবে তাদের মধ্যে কোন কোন বিষয়ে সাদৃশ্য আছে। সাদৃশ্য কোন কোন বিষয় আছে? হবস, লক, রুসো এই তিনজন দার্শনিক বলেছেন যে রাষ্ট্র তৈরির আগে মানুষ প্রাকৃতিক পরিবেশে বসবাস করতেন। 2, এই তিনজন দার্শনিক শাসক এবং শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারণের চেষ্টা করেছেন। এই তিনজন দার্শনিক বলেছেন যে চুক্তির দ্বারা রাষ্ট্র তৈরি হয়েছে। কিন্তু তাদের মধ্যে যে এই সাদৃশ্য দেখলাম তিনটে, তার থেকে বৈসাদৃশ্য বেশি পরিমাণে দেখা যায় বা পরিলক্ষিত হয়। আমরা এখন দেখব যে পার্থক্য কোন কোন বিষয়ে আছে। পার্থক্য আছে, প্রথমে দেখে নিচ্ছি প্রাকৃতিক অবস্থায় সমাজের চরিত্রগত পার্থক্য। প্রাকৃতিক অবস্থায় সমাজের চরিত্রগত পার্থক্য বা প্রকৃতিগত পার্থক্য। হবস, লক, রুসো এরা বলেছেন যে মানুষ রাষ্ট্র সৃষ্টির আগে প্রকৃতির রাজ্যে বসবাস করত। এক্ষেত্রে হবস বলেছেন যে মানুষ রাষ্ট্র সৃষ্টির পূর্বে একটা প্রাক সামাজিক পরিবেশে বসবাস করত। হবস কি বললেন? প্রাক সামাজিক পরিবেশে বসবাস করত, অর্থাৎ সমাজ তৈরি হয়নি। তাই তাদের মধ্যে কোনো রকমের সামাজিক যে গুণাবলী, সহযোগিতা, সহমর্মিতা, সমব্যথিতা, সহানুভূতিশীলতা, এইসব গুণ নেই। লক কি বলছেন যে না, লক বলছেন যে প্রকৃতির রাজ্যে মানুষ যখন বসবাস করত তখন সমাজ ছিল। তাহলে মানুষ বাস করত কোন পরিবেশে? লক বলছেন যে প্রাক সামাজিক, লক বলছেন প্রাক রাজনৈতিক, প্রাক সামাজিক নয়, প্রাক রাজনৈতিক। প্রাক রাজনৈতিক পরিবেশে মানুষ বসবাস করত, অর্থাৎ মানুষের মধ্যে কোনো রকমের রাজনৈতিক চেতনা নেই, যার ফলে তাদের মধ্যে রাষ্ট্র, সরকার কি এরকম চেতনার আবির্ভাব ঘটতে পারে না। রাজনৈতিক চেতনা শূন্য মানুষ। এবার রুসো কি বলছেন? রুসো বলছেন কি যে মানুষ প্রাকৃতিক রাজ্যে
স্বাধীনভাবে বসবাস করত। প্রত্যেকের মধ্যে সাম্য বিরাজ করত। সমাজ ছিল স্বাধীনতা ও সাম্যের একটা প্রতীক। তা আমরা কি দেখলাম? হবস বলছেন যে মানুষ প্রাক সামাজিক পরিবেশে বসবাস করছে, সমাজ তৈরি হয়নি। সমাজের চরিত্র, সমাজ নেই। লক বলছেন না, প্রাক সামাজিক নয়, মানুষ বসবাস করত রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রাক রাজনৈতিক অবস্থায়, অর্থাৎ সমাজ আছে, সমাজ আছে কি নেই, তাদের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা নেই বা রাজনৈতিক কোনো সংগঠন নেই। রুশো বলছেন কি, প্রাকৃতিক অবস্থায় মানুষ একটা স্বাধীন সমাজে বসবাস করছে, মানুষের মধ্যে সাম্য বিরাজমান। দ্বিতীয় পার্থক্যটা কি? প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবনগত পার্থক্য। প্রাকৃতিক অবস্থায় মনুষ্য জীবনগত পার্থক্য। প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন কেমন ছিল, এই নিয়ে হবস, লক, রুশো কি বলেছেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারব, তাই না? হবস বলছেন যেহেতু মানুষ প্রাক সামাজিক পরিবেশে বসবাস করত, সমাজ ছিল না, সেহেতু মানুষ চরিত্রগতভাবে ছিল স্বার্থপর, ক্ষমতালিপ্সু, আত্মকেন্দ্রিক। কি বললাম? স্বার্থপর বললাম, আত্মকেন্দ্রিক, আর ক্ষমতালিপ্সু। স্বার্থপর, আত্মকেন্দ্রিক আর ক্ষমতালিপ্সু। প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ক্ষমতালিপ্সু। কে বললেন? হবস। কেন? প্রাকৃতিক অবস্থা যেহেতু প্রাক সামাজিক সমাজ নেই, এই স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ক্ষমতালিপ্সু এর কারণে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব, সংঘর্ষ, খুন, লুটরাজ, বিবাদ লেগেই থাকত। হবস এই ক্ষেত্রে বলেছেন যে মানুষের জীবন ছিল নিঃস্ব, নিঃসঙ্গ, দারিদ্র, ঘৃণ্য, পাশবিক। তাহলে আমরা হবস কি বললেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবনটা কেমন ছিল? আত্মকেন্দ্রিক, স্বার্থপর, ক্ষমতালিপ্সু। এর কারণে মানুষ দ্বন্দ্ব, সংঘর্ষ, হিংসা, দেশ, খুন, লুটরাজ ইত্যাদি ক্ষেত্রে যুক্ত থাকত। মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দারিদ্র, ঘৃণ্য এবং পাশবিক। এটা বললেন হবস। মনুষ্য জীবন সম্পর্কে হবসের যে কল্পনা, লকের কল্পনা ভিন্ন। কেন ভিন্ন? লক বলেছেন কি, প্রাকৃতিক অবস্থা রয়েছে প্রাক রাজনৈতিক, প্রাক সামাজিক তো নয়। তাহলে সমাজের মধ্যে সহযোগিতা ছিল, সহানুভূতি ছিল,
সমব্যথিতা ছিল। বলতে গেলে মানুষের মধ্যে মানুষের কোনো দ্বন্দ্ব হিংসা দেশ ছিল না। মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকৃতির রাজ্যে বসবাস করত এবং প্রকৃতির আইন মেনেই চলত। সাম্য স্বাধীন বিরাজ করত। মানুষ সম্পত্তি জীবনের স্বাধীনতার অধিকারগুলি ভোগ করত। সম্পত্তির অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকারগুলি ভোগ করত। রুশো কি বলছেন, যে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল কি সহজ সরল অনাড়ম্বর। সহজ সরল অনাড়ম্বর। মানুষের মধ্যে কোনো রকমের হিংসা ঘৃণা ছিল না, দ্বন্দ্ব সংঘর্ষ ছিল না। মানুষ একটা সুন্দর পরিবেশে, একটা সহযোগিতাময় পরিবেশে বসবাস করত। বলতে গেলে এক্ষেত্রে রুশো বলেছেন যে মানুষ একটা মর্ত্যের স্বর্গে বাস করত। এই মর্ত্যধাম একটা স্বর্গস্বরূপ, একটা স্বর্গের পরিবেশে বসবাস করত, এটা রুশো বললেন। তাহলে মনুষ্য জীবন সম্পর্কে হবস, লক, রুশো কি বললেন আমরা সেটা জানলাম, তাই না? এবারে আমরা জানব যে চুক্তির প্রয়োজনীয়তাগত পার্থক্য। চুক্তির প্রয়োজনীয়তা মতো পার্থক্য। চুক্তি কেন হলো, কেন প্রয়োজন পড়ল, এই নিয়ে হবস, লক, রুশো কি বলেছেন, যে চুক্তির প্রয়োজনটা কি, চুক্তির প্রয়োজনগত পার্থক্য, তাই আমরা এখনই দেখব যে হবস, লক, রুশো কেন চুক্তির প্রয়োজনের কথা বললেন। যে হবস বলেছেন যে প্রাকৃতিক অবস্থায় যে মানুষ বসবাস করত, একটু আগে আলোচনা করলাম, মনুষ্য জীবন ছিল ঘৃণ্য, পাশবিক, নিঃসঙ্গ, দারিদ্র্য। তারা খুন, লুটরাজ, হিংসা, দেশ ঘৃণায় পরিপূর্ণ। বলতে গেলে আমরা বলতে পারি যে মানুষের জীবন ছিল একটা দুর্বিষহ, একটা অরাজক পরিবেশে মানুষ বসবাস করত। এই দুর্বিষহ জীবন থেকে, অরাজক পরিবেশ থেকে মানুষ মুক্তির জন্য চুক্তি করে রাষ্ট্র তৈরি করেছে। তাহলে চুক্তির প্রয়োজন দেখলাম হবসের মতে। এবার লক কি বলছেন? লক তো বললেন যে মানুষ প্রাক সামাজিক নয়, প্রাক রাজনৈতিক পরিবেশে বসবাস করছেন। মানুষ অর্থাৎ সমাজ আছে, রাজনৈতিক চেতনা নেই বা সংগঠন নেই। এই অবস্থায় মানুষ প্রকৃতির আইন মেনে চলতেন। তাহলে চুক্তির দরকার হলো কেন? লক বলছেন মানুষ যে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির আইন মেনে যে চলতেন, সেই প্রকৃতির আইনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছিল না, বা প্রকৃতির আইনকে বলবৎ করার জন্য বা তাকে ব্যাখ্যা করার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। তাই মানুষের জীবনটা আস্তে আস্তে ক্রমে দুর্বিষহ হয়ে উঠল। এই দুর্বিষহ পরিবেশ থেকে মুক্তির জন্য মানুষ চুক্তি করে রাষ্ট্রের জন্ম দিয়েছে। চুক্তি করে রাষ্ট্রের জন্ম দিয়েছে। লক বললেন। রুশো কি বললেন? একটু আগেই দেখলাম যে প্রাকৃতিক অবস্থায় মনুষ্য জীবনগত যে পার্থক্য, রুশো কি বলেছিলেন? যে মানুষ একটা প্রকৃতির রাজ্যে মর্ত্যের স্বর্গে বসবাস করছে।
তাহলে কি এমন হলো যে আবার চুক্তি করতে হলো? রুশো বলছেন যে মানুষ যখন মর্ত্যের স্বর্গস্বরূপ একটা পরিবেশে বসবাস করছে, কিন্তু যখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো, জনসংখ্যার বৃদ্ধি ঘটলো, জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো, তখন সমাজটা দুর্বিষহ হয়ে উঠল। তখন সমাজে আবার দেখা দিল অরাজকতা। যেখানে মর্ত্যের স্বর্গে মানুষ বসবাস করত, জনবিস্ফোরণের কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের কারণে শোষণ নির্যাতন বেড়ে গেল। সেই মর্ত্যের স্বর্গে নরক নেমে এলো। মর্ত্যের স্বর্গের যে পরিবেশ, সেই পরিবেশটি নরকে পরিণত হলো। এই নরক যন্ত্রণা থেকে মুক্তির জন্য রুশো বললেন যে মানুষ রাষ্ট্রের জন্ম দিয়েছে। তাহলে আমরা দেখলাম কি চুক্তির প্রয়োজনগত পার্থক্য। হবস, লক, রুশো বললেন চুক্তির কেন প্রয়োজন হয়েছিল, আমরা সেটা জানলাম। এরপরে আমরা জানব চুক্তির প্রকৃতিগত পার্থক্য। চুক্তির স্বরূপ কেমন ছিল? হবস, লক, রুশো চুক্তির প্রকৃতিক পার্থক্য নির্ণয় করতে কি বলেছেন সেটা এবার আমরা জানব। চুক্তির প্রকৃতিগত বা স্বরূপগত কি পার্থক্য রয়েছে, হবস, লক, রুশো কি বলেছেন সেটা আমরা আবার জানব। হবস কি বলেছেন? হবস বলেছেন যে মানুষ চুক্তি করে একটা দুর্বিষহ পরিবেশ থেকে মুক্তি লাভের জন্য চুক্তি করে পূর্ণ ক্ষমতা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেছে। তো চুক্তির প্রকৃতি কী ছিল? হবসের মতে চুক্তি হয়েছিল একটি। এই চুক্তিতে রাজা বা শাসক অংশগ্রহণ করেননি। মানুষ নিজেরা চুক্তি করে পূর্ণ ক্ষমতা শাসকের হাতে বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেছে। চুক্তির ঊর্ধ্বে হচ্ছেন রাজা বা শাসক। কেন? যে তিনি চুক্তিতে অংশগ্রহণ করেননি। চুক্তি যদি লঙ্ঘন করেন শাসক বা রাজা বা ব্যক্তি সংসদ, তার বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে না। এই গেল হবসের চুক্তির প্রকৃতি। লক কি বললেন? লক বলেছেন যে চুক্তি হয়েছে দুটি, জনগণের সঙ্গে জনগণের আর জনগণের সঙ্গে শাসকের। জনগণের সঙ্গে জনগণের আর জনগণের সঙ্গে শাসকের, অর্থাৎ শাসক বা রাজা চুক্তিতে অংশগ্রহণ করেছেন, তিনি চুক্তির ঊর্ধ্বে নন। যদি শাসক চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেন তাহলে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে। এটা বললেন লক। রুশো কি বললেন? রুশো বলছেন যে চুক্তি সমাজস্থ মানুষ, প্রকৃতি রাজ্যে মানুষ চুক্তি নিজেরাই করেছে, আর নিজেরা চুক্তি করে পূর্ণ ক্ষমতা নিজেদের মধ্যেই অর্পণ করেছে, যাকে বলা হয় সাধারণের ইচ্ছা, জেনারেল উইল। পূর্ণ ক্ষমতা নিজেদের মধ্যেই অর্পণ করেছে। এই গেল চুক্তির প্রকৃতিগত পার্থক্য। এবার আমরা দেখব কত নম্বর? 5 নম্বর।
সার্বভৌম বিষয়ে পার্থক্য। সার্বভৌম মানে আমি এর আগে অনেকবার বলেছি যে অসীম চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এটা অবিভাজ্য ক্ষমতা, অহস্তান্তরযোগ্য ক্ষমতা। একটা সংগঠন বা প্রতিষ্ঠানের বা রাষ্ট্রের শাসকের এটা চরম ক্ষমতা হচ্ছে সার্বভৌম। তো সার্বভৌম বিষয়ে হবস, লক, রুসো কি বলেছেন আমরা সেটা জানব। হবস কি বলেছেন? হবস বলেছেন, যেহেতু প্রকৃতি রাজ্যের মানুষ দুর্বিষহ পরিবেশ থেকে মুক্তির জন্য চুক্তি করে পূর্ণ ক্ষমতা অর্পণ করেছেন কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদ কিংবা শাসকের বা রাজার কাছে, রাজা যেহেতু চুক্তিতে অংশগ্রহণ করেননি, সেহেতু রাজা বা শাসক বা ব্যক্তি সংসদ তিনি যে আইন তৈরি করবেন তা জনগণ মানতে বাধ্য। তার আদেশই আইন, রাজা বা শাসকের আদেশই হচ্ছে আইন। অর্থাৎ এক্ষেত্রে তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। কেন? আবার চুক্তি তো একটা হয়েছিল, জনগণের সঙ্গে জনগণের চুক্তি হয়েছে, জনগণের সাথে তো রাজা বা শাসক চুক্তিতে অংশগ্রহণ করেননি। অর্থাৎ জনগণ তো তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না। তার এক্ষেত্রে রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী বা শাসক বা ব্যক্তি সংসদ চূড়ান্ত অসীম মৌলিক ক্ষমতার অধিকারী। লকের মতে কি? লক বলছেন যে প্রকৃতি রাজ্য যখন বিশৃঙ্খল হলো, তখন চুক্তি করে মানুষ ক্ষমতা অর্পণ করেছে রাজা বা শাসকের হাতে। লকের মতে চুক্তি কিন্তু হয়েছিল দুটি, আমি একটু আগে আলোচনা করলাম যে জনগণের সাথে জনগণের এবং জনগণের সাথে শাসকের। জনগণের সঙ্গে জনগণের প্রথম চুক্তি, দ্বিতীয় হচ্ছে জনগণের সঙ্গে শাসকের। অর্থাৎ এই ক্ষেত্রে রাজা বা শাসক চুক্তির ঊর্ধ্বে নয়। কেন? যেহেতু রাজা বা শাসক চুক্তিতে অংশগ্রহণ করেছেন, সেহেতু তিনি চুক্তি লঙ্ঘন করতে পারেন না। তিনি যদি চুক্তি লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে এবং তাকে ক্ষমতাচ্যুত করতেও পারবে। তার বিরুদ্ধে সভা সমিতি মিছিল মিটিং করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে লকের মতে শাসক হচ্ছেন একটা সীমিত সার্বভৌম, মানে চূড়ান্ত ক্ষমতা অধিকারী নন। রুসো কি বলেছেন? রুসো বলেছেন যে চুক্তি করে যেহেতু পূর্ণ ক্ষমতা মানুষ নিজেরাই চুক্তি করে নিজেদের উপরেই অর্পণ করেছেন, সেহেতু জনগণই হচ্ছেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী, জনগণই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই গেল সার্বভৌম বিষয়ে হবস, লক, রুসোর পার্থক্য। তারপরে দেখব আমরা ছয় নম্বর, সার্বভৌম ক্ষমতার প্রকৃতি। সার্বভৌম ক্ষমতার প্রকৃতিগত পার্থক্য। হবস এই ক্ষেত্রে বলেছেন যে রাজা বা শাসক হচ্ছেন যেহেতু চরম ক্ষমতার অধিকারী, যেহেতু তিনি চুক্তির ঊর্ধ্বে, তার বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে না। এই ক্ষেত্রে হবস জন্ম দিয়েছেন আইনগত সার্বভৌমিকতার, কারণ শাসকের আদেশই হচ্ছে আইন। তাহলে আইনগত সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন হবস। আর রুসো, লক
লকের মধ্যে যেহেতু চুক্তি দুটো হয়েছে, জনগণের সাথে জনগণের সাথে শাসকের, সে যেহেতু শাসকের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারছে, তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে, আমি একটু আগে আলোচনা করলাম। এই ক্ষেত্রে লক জন্ম দিয়েছেন রাজনৈতিক সার্বভৌমিকতার, কারণ জনগণের সার্বভৌম রয়েছে কারণ শাসককে পদচ্যুত করার, তাহলে এখানে রাজনৈতিক সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন। থাকলো কে? রুশো বলছেন যেহেতু পূর্ণ ক্ষমতা সাধারণের ইচ্ছার কাছে অর্পণ করা হয়েছে, এক্ষেত্রে রুশো জনগণের সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন। তাহলে জনগণের সার্বভৌমিকতার জনককে? রুশো। এসে কেউ কোশ্চেন এইভাবে আসে। আর আইনগত সার্বভৌমিকতার জন্ম কে দিয়েছেন? হবস। রাজনৈতিক সার্বভৌমিকতার জন্ম কে দিয়েছেন? লক। এবার আমরা দেখব যে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য। রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য। রাষ্ট্র ও সরকারের মধ্যে ঠিক আছে, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য। হবস রাষ্ট্র এবং সরকারের মধ্যে হবস কোনো রকম পার্থক্য স্বীকার করেননি। তিনি হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে এক করে দেখেছেন। কিন্তু লক সর্বপ্রথম, পরবর্তীতে রুশো রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। তাহলে আমরা এতক্ষণ পার্থক্য দেখলাম, তাহলে আমরা কি কনক্লুশন টানতে পারি? যে হবস, লক ও রুশো সামাজিক চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে যে পার্থক্যগুলো দিয়েছেন, সেখান থেকে আমরা বলতে পারি যে হবস চরম রাজতন্ত্রের জন্ম দিয়েছেন। চরম রাজতন্ত্র কেন? যে শাসক বা রাজাই সর্বে সর্বা, তার আদেশই আইন, তার বিরুদ্ধে জনগণ যেতে পারবে না। তাহলে চরম রাজতন্ত্রের জন্ম দিলেন হবস। লক কি করলেন? লকের মতবাদে যেহেতু দেখা গেছে জনগণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে, এক্ষেত্রে লক সীমিত রাজতন্ত্রের জন্ম দিয়েছেন। সীমিত রাজতন্ত্র আছে, কিন্তু তার বিরুদ্ধে জনগণ যেতে পারবে, তার বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে। সীমিত রাজতন্ত্র, বোঝা গেছে? আর রুশো জন্ম দিলেন কি? জনগণের সার্বভৌমিকতার মধ্য দিয়ে গণতন্ত্রের ইঙ্গিত দিলেন, যে জনগণই শেষ কথা বলবে, যেটা গণতন্ত্রের একটা অন্যতম অপরিহার্য বৈশিষ্ট্য, যে জনগণের সার্বভৌমিকতা। মূলত রুশো জনগণের সার্বভৌমিকতা, জনগণের চূড়ান্ত ক্ষমতার কথা বলে গণতন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন। আমরা এতক্ষণ কোন জায়গায় ছিলাম? হবস, লক, রুশোর মধ্যে পার্থক্য সামাজিক চুক্তির ক্ষেত্রে। এবারে আমরা আজকে নতুন টপিকসে যাব, সেটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিবর্তন মতবাদ বা ঐতিহাসিক মতবাদ।
রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিবর্তন মতবাদ বা ঐতিহাসিক মতবাদ। আমরা রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে যে তিনটি মতবাদ দেখলাম, ঐশ্বরিক, বলপ্রয়োগ, সামাজিক চুক্তি মতবাদ, এগুলো ছিল কি কাল্পনিক মতবাদ। কল্পনার উপর দাঁড়িয়ে রাষ্ট্রের কল্পনা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমরা দেখলাম এতদিন। আজকে দেখব যে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিবর্তন মতবাদ, অর্থাৎ এটা বিজ্ঞান ভিত্তিক মতবাদ। এটা কল্পনা নেই, এটা বিজ্ঞান রয়েছে এর মধ্যে। যে মানুষ সামাজিক জীব, মানুষ আমরা এই সমাজে বসবাস করি, তাই আমরা একটা সামাজিক জীব। এই সামাজিক জীব হিসেবে মানুষ সমাজ গঠনে কিংবা রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত। আমরা অনুপ্রাণিত হই সমাজ গঠনে। তো মানুষ সামাজিক জীব হিসেবে রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত হয়েছে। কিন্তু রাষ্ট্র একদিনে তৈরি হয়নি, বুঝেছ? রাষ্ট্র একদিনে তৈরি হয়নি। রাষ্ট্র তৈরি হয়েছে দীর্ঘ পথ অতিক্রম করে একটা বিবর্তনের ধারায়। দীর্ঘ পথ অতিক্রম করতে 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 আজকের যে জায়গায় এসছে গোটা সমাজ, বিশ্ব সমাজ, আজ থেকে 5000 বছর আগে বা 2000 বছর আগে বা 500 বছর আগে এরকমটা ছিল না। তার দীর্ঘ পথ অতিক্রম করতে করতে একটা বিবর্তনের ধারায় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। বোঝা গেছে? রাষ্ট্র কোনো ঐশ্বরিক শক্তির দ্বারা তৈরি হয়নি, কিংবা রাষ্ট্র কোনো বলপ্রয়োগ শক্তির দ্বারাও তৈরি হয়নি, সামাজিক চুক্তির দ্বারাতেও তৈরি হয়নি। বোঝা গেছে? রাষ্ট্র বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই ক্ষেত্রে অধ্যাপক গার্নার বলেছেন, রাষ্ট্র কোনো ঐশ্বরিক সৃষ্ট নয়, রাষ্ট্র কোনো পশু শক্তির বা বলশক্তির ফসল নয়, রাষ্ট্র কোনো সামাজিক চুক্তির দ্বারা তৈরি হয়নি, কিংবা কতগুলো পরিবারের সম্প্রসারণের ফলেও রাষ্ট্র তৈরি হয়নি। তাহলে প্রশ্ন, রাষ্ট্র তৈরি হলো কি করে? এর উত্তরে বার্জেস বললেন যে রাষ্ট্র হলো সমাজের, এই মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। বার্জেস বলছেন, বার্জেস কি বলছেন? বার্জেস বলেছেন রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের এটা মনে রাখবে, এসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, যে রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। উক্তিটি কার? বার্জেস। তাহলে বার্জেস কি বললেন? যে রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। ক্রমবিকাশ কার? ক্রমবিকাশ
মানব সমাজের ক্রমবিকাশ। ক্রমবিকাশটা কীরূপ? না বিরামহীন, ছেদহীন, কোনো ছেদ থাকবে না, একেবারে কন্টিনিউ। তাহলে রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। এই ক্রমবিকাশের মধ্য দিয়ে রাষ্ট্র তৈরি হয়েছে বিভিন্ন উপাদানের সমন্বয়ে। সমাজ, এই যে মানব সমাজের যে বিবর্তন, মানব সমাজের যে বিবর্তন, এই বিবর্তনের ফলে যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, বিবর্তন মতবাদীরা মনে করেন, তারা বলেছেন এই বিবর্তনের মধ্যে বিভিন্ন উপাদানের সমন্বয় রয়েছে। তাহলে আমরা এবার দেখব কোন কোন উপাদানের দ্বারা রাষ্ট্র তৈরি হয়েছে বলে বিবর্তন মতবাদীরা মনে করেন। উপাদান, প্রথম উপাদানে দেখে নিই রক্তের সম্পর্ক বা আত্মীয়তা। রক্তের সম্পর্ক বা আত্মীয়তা বোধ রাষ্ট্র গঠনের একটা অন্যতম উপাদান। কিভাবে? এটা আমাদের জানতে হবে। এটাকে আমরা জানব যে মানুষ সামাজিক জীব, তাই তো? আমরা সমাজে বসবাস করি। তো সামাজিক জীব হিসেবে মানুষের একটা জৈবিক প্রবৃত্তি রয়েছে, যে জৈবিক প্রবৃত্তির কারণে নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একটা পরিবার গঠিত হয়। অর্থাৎ পরিবার হচ্ছে সমাজের একটা প্রাচীনতম প্রতিষ্ঠান। এই যে পরিবার, এটা জৈবিক প্রবৃত্তির কারণে সামাজিক জীব হিসেবে মানুষ একটা পরিবার তৈরি করে। পরিবার কাকে নিয়ে হয়? পিতা মাতা, তার সন্তান সন্ততি নিয়ে একটা পরিবার। পরিবারের বয়োজ্যেষ্ঠ যিনি ব্যক্তি, কর্তা বা কর্ত্রী, তিনি পরিবারের শৃঙ্খলা রক্ষা করেন এবং পরিবারের মধ্যে ঐক্য সংহতি রক্ষা করেন এবং গৃহকর্তার যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তার নির্দেশ আদেশ মেনে একটা পরিবার চলছে। কিন্তু পরিবারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যদি পরিবারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যে একটা পরিবার থেকে যদি 50টা পরিবার হয় বা একটা পরিবার থেকে 5টা পরিবার হলো, তাহলে যে পরিবারের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তার যে কর্তৃত্ব, সে কর্তৃত্ব কিন্তু হ্রাস পাবে। আমি এটা চিত্রের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পিতা মাতা, তার 4জন সন্তান সন্ততি, 1 2 3 4। এই পিতামাতার মধ্যে এই পরিবারের যে সদস্য 1 2 3 4 5 6, এই 6জন সদস্যের যিনি বয়োজ্যেষ্ঠ, তিনি এই পরিবারের মধ্যে শৃঙ্খলা সংহতি ঐক্য রক্ষা করছেন এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নির্দেশ মেনে চলছেন।
কিন্তু এই পরিবার থেকে যখন আরও 4টা পরিবার হলো, এটা থেকে যখন আরও 3টা পরিবার হলো, এটা থেকে যখন আরও 5টা পরিবার হলো, এটা থেকে যখন আরও 6টা পরিবার হলো, তাহলে কতগুলো পরিবার হলো? পিতামাতা থেকে 4টা পরিবার, এই 4টা পরিবার থেকে আবার এটার থেকে 4টা পরিবার, এখান থেকে 3টে পরিবার, এখান থেকে 5টা পরিবার, আবার এখান থেকে 6টা পরিবার তৈরি হয়েছে বিবর্তনের ফলে। এর মধ্যে যে পরিবারের সদস্য, এখানে যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি এই পরিবারের উপরে নিয়ম সংহতি রক্ষা করছেন, নিয়ম ফলাচ্ছেন, আদেশ নির্দেশ দিচ্ছেন। কিন্তু এত বড় পরিবার তখন এত বড় পরিবার, তো গৃহকর্তার কর্তৃত্ব কিন্তু হ্রাস পেতে থাকে। এই গৃহকর্তার কর্তৃত্ব এত দূর অবধি ঠিক ছিল, যদি একান্নবর্তী পরিবারও হয়, এই অবধিও যদি ঠিক থাকে, এদের পরিবার যখন ভেঙে ভেঙে আবার নতুন নতুন পরিবার হবে, এখান থেকে আরও 2টা 4টা পরিবার হতে থাকে, এখান থেকে আরও পরিবার হচ্ছে, এখান থেকে আরও পরিবার হচ্ছে, এখান থেকে আরও পরিবার হচ্ছে, এখান থেকেও পরিবার বেরোচ্ছে, এখান থেকেও, তখন কি হয়, গৃহকর্তার আর কর্তৃত্ব থাকে না, শিথিল হয়ে যায়। তাহলে সেই জায়গায় কি দেখা দেবে? এটা পরিবারের সদস্য, তো এদের মধ্যে একটা রক্তের সম্পর্ক থাকে। এই রক্তের সম্পর্কের কারণে এদের মধ্যে একটা আত্মীয়তা বোধ তৈরি হয়, কারণ এরা একই বংশের, এদের মধ্যে ব্লাড অফ রিলেশন রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে। গৃহকর্তার কর্তৃত্ব খর্ব হয়েছে, এটা ঠিক, কিন্তু এদের মধ্যে একটা রক্তের সম্পর্ক তৈরির মধ্য দিয়ে একটা আত্মীয়তা বোধ, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলি গোত্রিত্ব, যে এত বড় একটা গোত্রিত্ব, রক্তের সম্পর্কের মধ্য দিয়ে কি দেখলাম? আত্মীয়তা বোধ। এই আত্মীয়তা বোধ জন্ম দিল সমাজের, আর এই সমাজ জন্ম দিল রাষ্ট্রের। তাহলে রক্তের সম্পর্ক বা আত্মীয়তা বোধ, এর মধ্য দিয়ে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এবার আমরা দেখব দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদানটা কি? ধর্ম। এই যখন রক্তের সম্পর্কের মধ্যেও যখন একটা পরিবারে, একটা সমাজে শৃঙ্খলা রক্ষা করা সক্ষম হলো না, তখন সেই জায়গা নিল ধর্ম। তার ধর্মকে কেন্দ্র করে মানুষ একজোট হতে পারে, ঐক্য শৃঙ্খলা তৈরি করতে পারে ধর্মকে কেন্দ্র করেই। যখন রক্তের বন্ধন যখন শিথিল হয়ে গেল, রক্তের বন্ধন যখন সমাজে আর শৃঙ্খলা স্থাপন করতে সক্ষম হলো না, ব্যর্থ হলো, তখন সেই জায়গাটা নিল ধর্ম। ধর্মের মধ্য দিয়ে মানুষকে শৃঙ্খলা পরায়ণ করা হলো। কিভাবে? যে ধর্ম সমাজের গোষ্ঠী জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত, বন্যা, খরা, এই সব বিষয়কে মানুষ একটা সময় ব্যাখ্যা করতে পারতো না। দিনের পর দিন ঝড় লেগে থাকতো, বৃষ্টি লেগে থাকতো, মানুষ তখন এটাকে ব্যাখ্যা করতে পারতো না। এখনকার দিনে যেমন ব্যাখ্যা করতে পারছে, যে কখন আইলা আসবে, কখন বুলবুল আসবে, বা কখন আমফান আসবে, এখন যেমন বলতে পারছে বিজ্ঞানের অগ্রগতি ঘটার ফলে। কিন্তু একটা সময় ছিল না, মানুষ এইসব ব্যাখ্যা করতে পারতো না। এই নৈসর্গিক শক্তিকে মানুষ কি করত? শ্রদ্ধা করত। কীরকম শ্রদ্ধা? একটা শ্রদ্ধামূলক ভয় করত। কীরকম ভয়? শ্রদ্ধামূলক ভয় করত নৈসর্গিক শক্তিকে।
এই জায়গায়, এরকম একটা জায়গায় একটা বুদ্ধিমান মানুষ যারা পুরোহিত সম্প্রদায় এই জায়গাটাকে দখল করলো। কিভাবে? যে তারা প্রচার করতে থাকলেন এই যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, খরা, বন্যা, বজ্রপাত, ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা, এর কারণ হচ্ছে যে দেব দেবী রুষ্ট হয়ে গেছে এবং দেবদেবীকে কীভাবে শান্ত করা যায় এই কৌশলটা তাদের জানা আছে, এটাও তারা প্রচার করতে সক্ষম হলো। এর ফলে ধর্মীয় যাগযজ্ঞাদির আবির্ভাব ঘটল। ধর্মের কারণে মানুষ ঐক্যবদ্ধ হলো, পুরোহিত সম্প্রদায়ের কথা এরা মেনে চলতে শুরু করলো। পুরোহিত সম্প্রদায় যে আদেশ নির্দেশ দেন মানুষ সেটা মান্য করতে থাকে এবং পুরোহিতদের প্রতি আনুগত্য স্বীকার করে। আমরা দেখেছি প্রাচীন, যদি আমরা ইতিহাস যাই, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ যদি আমরা দেখি, সেখানে পুরোহিততন্ত্র ছিল। পুরোহিতরা শাসক তৈরি করত, কিন্তু এরা ক্ষমতায় যেত না, কিন্তু ক্ষমতাকে চালনা করত। এই পুরোহিত সম্প্রদায় এই ধর্মীয় ব্যাখ্যার মধ্য দিয়ে মানুষকে শৃঙ্খলা পরায়ণ করতে শিখলো, মানে শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করলো। এই ধর্মকে কেন্দ্র করেই মানুষ ঐক্যবদ্ধ হলো, এর মধ্য দিয়েই একটা রাষ্ট্র তৈরি হয়েছে বলে মনে করেন। এরপরে আমরা দেখব যে যুদ্ধ বিগ্রহ। যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ রাষ্ট্র উৎপত্তির একটা অন্যতম উপাদান। বিবর্তনবাদীরা মনে করেন যে মানুষ গুহা জীবনযাপন করত একটা সময়, যা আহরণ করত সবাই মিলে ভাগ করে খেত, একটা সাম্যের জীবন ছিল। কিন্তু যখন এরা যাযাবর জীবন বা ভ্রাম্যমান জীবনটাকে বর্জন করে একজন দলপতির নেতৃত্বে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে শুরু করলো, তখন সৃষ্টি হলো ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি হলো। এই ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন উপজাতিদের, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন উপজাতিদের মধ্যে একটা সংঘর্ষ লেগে থাকতো। তখন এরা আশ্রয় নিত একটা যুদ্ধ নায়কের। এই যুদ্ধ নায়করা শুধু যুদ্ধ বিগ্রহ করতো তা নয়, বিভিন্ন উপজাতিদের মধ্যে যে সংঘর্ষ লেগে থাকতো সেই সংঘর্ষটাকে মীমাংসা করত। এই যুদ্ধ নায়কই প্রথমে পরবর্তীতে রাষ্ট্রনায়কের রূপ ধারণ করলো বা রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেল। এইভাবে বলছেন যে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়েও একটা রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এরপরে আমরা দেখব কি অর্থনৈতিক চেতনা। এই অর্থনৈতিক চেতনা রাষ্ট্র গঠনের একটা অন্যতম উপাদান বলে মনে করেন বিবর্তনবাদীরা। যে মানুষ যখন যাযাবর ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, গুহাকেন্দ্রিক জীবনযাপন ছিল, কিন্তু সেগুলো যখন বর্জন করে মানুষ যখন পশুচারণ করতে শিখল, এই পশুচারণকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো। এই ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলে মানুষের মধ্যে দেখা দিল কি চৌর্যবৃত্তি, অসাধুতা, সমাজ আবার বিশৃঙ্খল হয়ে পড়ল। তখন ওই মানুষগুলো বুঝতে পারলো, বিভিন্ন উপজাতি বুঝতে পারলো যে সম্পদের উৎপাদন বন্টন যদি সঠিকভাবে না হয় তাহলে বিশৃঙ্খলা কখনো যাবে না সমাজ থেকে। তখন তারা অর্থনৈতিক চেতনার মধ্য দিয়ে তারা উৎপাদন বন্টন ব্যবস্থাকে সুসংগঠিত করার জন্য একটা সুসংগঠিত সমাজের জন্ম দিল। যে উৎপাদন বন্টন ব্যবস্থা যাতে সুসংগঠিতভাবে পরিচালিত হয় সেজন্য তারা জন্ম দিল কি সুসংগঠিত সমাজের। এই সুসংগঠিত সমাজ তখন জন্ম দিল
রাষ্ট্রের। এই ক্ষেত্রে গেটেল বলেছেন যে আদিম মানুষের যে অর্থনৈতিক কার্যকলাপ, এই অর্থনৈতিক কার্যকলাপ জন্ম দিয়েছে রাষ্ট্রের, গেটেল বলেছেন। এরপরে আমরা দেখব কি, যে রাজনৈতিক চেতনা। রাজনৈতিক চেতনা, অনেকে মনে করেন যে রাজনৈতিক চেতনার ফলে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। যুদ্ধ, বিগ্রহ, রক্তের সম্পর্ক, তারপরে ওই ধর্ম, এখানে কোনো রাজনৈতিক চেতনা ছিল না। একটা রাজনৈতিক একটা অন্ধকার যুগ। কিন্তু মানুষের মধ্যে যখন রাজনৈতিক চেতনা এলো, এই রাজনৈতিক চেতনার কারণ এরা বুঝতে পারলো যে আমরা যদি বিভিন্ন গোষ্ঠী, উপগোষ্ঠীর মধ্যে, উপজাতির মধ্যে যদি সংঘর্ষ লাগিয়ে রাখি, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। তখন তারা উপলব্ধি করতে পারলো যে না, এটা রাষ্ট্র তৈরি করতে হবে। তখন তারা কি করলো, সুসংগঠিতভাবে একটা যুদ্ধ নায়কের হাতে পূর্ণ ক্ষমতা অর্পণ করে সেখানে তারা আনুগত্য দেখাতে শুরু করলো। এই যুদ্ধনায়কের হাত ধরেই রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তো আমরা এতক্ষণ দেখলাম বিবর্তন মতবাদ, কিন্তু বিবর্তন মতবাদ কোনো মতেই ত্রুটিমুক্ত নয়। কারণ বিবর্তন মতবাদ মৌলিক মতবাদ নয়, কারণ মৌলিকত্ব দাবি করতে পারে না। কেন? এই বিবর্তন মতবাদ ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদের কাছ থেকে সব ধার নিয়ে তার তত্ত্বকে দাঁড় করিয়েছেন বিবর্তন মতবাদ। তো এই মতবাদের তোমার নেই, কারণ মৌলিকতা দাবি করতে পারে না। তারপরে যেমন ধরো পূর্ণাঙ্গ মতবাদ নয়, কারণ বিবর্তন মতবাদ একটা পূর্ণাঙ্গ মতবাদ বলা যাবে না। কারণ এখানে আমরা দেখেছি যে মানুষ বিবর্তন মতবাদে এই যুদ্ধ, বিগ্রহ, ধর্ম অর্থাৎ ঈশ্বরের ভূমিকা, এই তত্ত্ব এখানে দাঁড় করানো রয়েছে। তা এই মতবাদ কখনো একটা পূর্ণাঙ্গ মতবাদ দাবি করতে পারে না। মার্ক্সরা বলেছেন যে না, মার্ক্সরা বলেছেন যে বিবর্তনের মধ্য দিয়ে কেবল তৈরি হয়নি রাষ্ট্রটা। এরা বলেছেন যে সম্পূর্ণ ঐতিহাসিক কারণে, অর্থনৈতিক কারণে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। কিভাবে? যে অর্থনীতির বিকাশের ফলে সমাজে দুটো শ্রেণী এসছে, আর শ্রেণী স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রের উদ্ভব হয়েছে। একটা শ্রেণীকে পরাভূত করে, শাসক শ্রেণী শাসিত শ্রেণীকে পরাভূত করে তারা অর্থনৈতিক দিক থেকে ফুলে ফেঁপে উঠেছে এবং এরা রাষ্ট্রের জন্ম দিয়েছে দাস সমাজে। আমরা এটা মার্ক্সবাদে গিয়ে ভালো করে পড়ব। তো যাই হোক, এই বিবর্তন মতবাদের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, অবশ্যই রয়েছে। কারণ বিবর্তন মতবাদে একটা ধর্মীয় চেতনার ভাব আমরা দেখতে পাচ্ছি। ধর্মের কারণে মানুষ যে ঐক্যবদ্ধ হতে পারে তার ইঙ্গিত আমরা এখানে দেখতে পেয়েছি। এছাড়া রাজনৈতিক চেতনা, একটা রাষ্ট্র তৈরি করতে গেলে যেটা রাষ্ট্রীয় সংগঠন দরকার, সেখানেও আমরা এখানে সেই তত্ত্বটিও এখানে দেখতে পেয়েছি, যেটা রাজনৈতিক সংগঠন দরকার, রাজনৈতিক চেতনা দরকার। রাজনৈতিক চেতনা ছাড়া রাষ্ট্রীয় সংগঠন তৈরি করা সম্ভব হবে না। যাই হোক, এখান থেকে আমরা যে দ্বিতীয় অধ্যায় শেষ করলাম আজকে। দ্বিতীয় অধ্যায় শেষ করতে গিয়ে আমরা এখানে মাত্র 3খানা প্রশ্ন আমি লিখছি বোর্ডে। এই 3খানা প্রশ্নের মধ্যে দুটো আসবে, কিন্তু লিখতে হবে একটা। 1 নাম্বার তোমার লিখে নাও, রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উপাদানগুলি আলোচনা করো। 2, রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে
বলপ্রয়োগ মতবাদ সবিচারে মানে সমালোচনা সহ সবিচারে আলোচনা করো। 3, রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে বিবর্তন মতবাদ সবিচারে আলোচনা করো। এখানে এই 3টের মধ্যে তোমরা 2টো পরীক্ষায় পাবে, লিখতে হবে 1টি। তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে করবে, 1 নাম্বারটা, আর করবে তোমরা এটা খুব ভালো করে পড়বে। রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র বৈশিষ্ট্য, আর রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিবর্তন মতবাদ। এই 2টো করলে 100% একটা কমন পাবে, হয়তো উপরটাই কমন পাবে। যাই হোক, আমরা এখানে 2য় অধ্যায় শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।